হুগলি জেলার ঐতিহ্যের শহর শ্রীরামপুর। ইতিহাস, সংস্কৃতি আর ভক্তির এক অনন্য মেলবন্ধন। আর এই ঐতিহ্যের মাঝেই লুকিয়ে আছে এক প্রাচীন বৈষ্ণব তীর্থ, রাধা বল্লভ জিউ মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি এই বিখ্যাত রাধা বল্লভ জিউ মন্দিরের সামনে, যা প্রায় 400 বছরেরও বেশি পুরনো। এই মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং বাংলার ইতিহাস ও স্থাপত্যের এক অমূল্য নিদর্শন। ইতিহাস বলছে এই মন্দিরের সূচনা হয়েছিল প্রায় 1677 সালে। চলুন আমরা ধীরে ধীরে মন্দিরের মূল অংশে প্রবেশ করি। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের সমস্ত তথ্য দিয়ে যাব। কিভাবে আসবেন, কখন আসবেন, এখানে আসার মাহাত্ম্যই বা কি, সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। এই জায়গাটি বৈষ্ণব সাধক রুদ্ররাম পণ্ডিতের হাত ধরেই তৈরি হয়েছিল। পরবর্তীতে নদীর ভাঙনের কারণে পুরনো মন্দির ক্ষতিগ্রস্ত হলে 1764 সালে জমিদার নয়নচাঁদ মল্লিক নতুন করে এই মন্দিরটি নির্মাণ করেন। এখানে পূজিত হন শ্রীকৃষ্ণ ও রাধার রূপ রাধা বল্লভ জিউ। ভক্তদের বিশ্বাস, এখানে প্রার্থনা করলে মনের ইচ্ছা পূরণ হয়, জীবনে আসে শান্তি ও সমৃদ্ধি। বিশেষ করে রাসযাত্রার সময় লক্ষ লক্ষ ভক্ত এখানে ভিড় করেন। পুরো মন্দির প্রাঙ্গণ তখন ভক্তি আর আনন্দে ভরে ওঠে। এখানে রয়েছে বিশাল নাট মন্দির ও রাসমঞ্চ, যেখানে উৎসবের সময় বিশেষ অনুষ্ঠান হয়। মন্দিরের গঠন, খোলা প্রাঙ্গণ আর ঐতিহাসিক আবহ সব মিলিয়ে এটি বাংলার অন্যতম বড় আটচালা মন্দিরগুলোর মধ্যে একটি। প্রতিটি ইট যেন গল্প বলে, ভক্তি, ইতিহাস আর সংস্কৃতির গল্প। চলুন আমরা এখানকার ভোগ ঘরের কিছু খবর জেনে নিই। ভোগ প্রসাদ কখন থেকে শুরু হয়? হ্যাঁ, 7টা থেকে আরম্ভ। আচ্ছা, আর মানুষ যদি যারা ভক্তরা আসে তারা আগে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কত প্রকারের ভোগ আছে, কি কি দরকার নেই, কত প্রকার? মোটামুটি 8-9 রকমের তো হয়। 8-9 রকম। আচ্ছা, এর জন্য 10 রকম হয়, 12 রকমের। আচ্ছা, এবার বলি আপনি আসবেন কিভাবে। আপনি যদি শ্রীরামপুর রেলওয়ে স্টেশনে নামেন, সেখান থেকে খুব সহজেই টোটো বা রিক্সায় এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। গঙ্গার কাছাকাছি অবস্থিত হওয়ায় পরিবেশটাও বেশ শান্ত ও মনোরম। যদি আপনি ইতিহাস, আধ্যাত্মিকতা আর ভ্রমণ এই তিনটেকে একসাথে অনুভব করতে চান, তাহলে শ্রীরামপুরের এই রাধাবল্লভ জিউ মন্দির অবশ্যই আপনার তালিকায় রাখুন। জনশ্রুতি অনুযায়ী এই মন্দিরের মূল বিগ্রহ কষ্টি পাথর দিয়ে তৈরি। বৈষ্ণব সাধক রুদ্ররাম পণ্ডিত স্বপ্নাদেশ পান শ্রীকৃষ্ণের কাছ থেকে। তাকে বলা হয় গৌড়, যেটি বর্তমান মালদা অঞ্চলের নবাবের প্রাসাদ থেকে একটি বিশেষ পাথর আনতে। সেই পাথরই ছিল কষ্টি পাথর, যা অলৌকিকভাবে নদীর মাধ্যমে শ্রীরামপুরে পৌঁছে যায়। এই একটিমাত্র কষ্টি পাথর থেকেই 3টি কৃষ্ণমূর্তি তৈরি হয়েছিল: রাধাবল্লভ জিউ শ্রীরামপুর, শ্যামসুন্দর জিউ খর্দা এবং নন্দদুলাল জিউ সায়রন। মন্দির সম্পর্কে আপনি যতটুকু জানেন আমাদের চ্যানেলকে একটু শেয়ার করুন। এটা হচ্ছে শ্রীরামপুর, শ্রীরামপুরে হচ্ছে রাধাবল্লভ, আর খড়দার হচ্ছে শ্যামসুন্দর, আর সাই মানে হচ্ছে নন্দদুলাল। আর হচ্ছে কি, এর পুরনো মন্দির গঙ্গার ধারে আছে।
মানে এটা কি প্রথমে একটা পাথর থেকে তিনটে? একটা পাথর দিয়ে 3টে মূর্তি হয়েছিল। আচ্ছা প্রথমে হয়েছিল খড়দার শ্যামসুন্দর, আচ্ছা যে প্রতিষ্ঠা করেছিল রুদ্রাম পণ্ডিত। আচ্ছা আর তৈরি করেছিল, মানুষ রূপে এসেছিল বিশ্বকর্মা। বিশ্বকর্মা তৈরি করেছিল। কিন্তু প্রথমে যে খড়দার শ্যামসুন্দর হয়েছিল, রুদ্রামের মনের মতন হয় না, তাকে সাইড করে রেখে দিয়েছিল। আচ্ছা দ্বিতীয় হয়েছিল রাধাবল্লভ, হুম শ্রীরামপুরের রাধাবল্লভ। হুম এর নাম হচ্ছে বল্লভপুর। আচ্ছা, এই জন্য এটা বল্লভপুরের রাধাবল্লভ, এই জন্য জায়গাটার নামটা নাম হচ্ছে বল্লভপুর। বল্লভপুর। আচ্ছা, তা এখানে কবে কবে মোটামুটি পুজো হয়, দৈনিক পুজো ছাড়াও? যে 12 মাসে 13 পার্বণ লেগে আছে। হুম ধরুন এই সামনে ঝুলন আসছে, তারপরে জন্মাষ্টমী আছে, রাস আছে, ফুলদৌল আছে, তারপরে মাঘী পূর্ণিমা আছে। আচ্ছা, সব যেমন 12 মাস অনুষ্ঠান হয়, 12 মাসে 13 পার্বণ। মানে এখানে কি দৈনিক হিসাবে দুপুরবেলা কোনো ভোগ বিতরণ এগুলো ব্যাপার আছে? বিতরণ হয় না, প্রভুর ভোগ হয়, প্রতিদিনই ভোগ হয়। মানে কেউ যদি দিতে চায় তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করে হ্যাঁ, সেও পারে। ভোগের ব্যবস্থা করতে পারে। হ্যাঁ। কারণ আমি যেগুলো ঘুরি বিভিন্ন সতীপীঠ বা বিভিন্ন মন্দিরে, সেখানে মোটামুটি একটা কুপন কেটে, একটা সাধারণ চার্জে নিয়ে কুপন কেটে সেখানে মা বা বাবা যিনি আছেন ওইখানে অধিষ্ঠিত, সেই নামে একটা ভোগ প্রসাদ দেওয়া হয় দর্শনার্থী। এখানে সেরকম কিছু ব্যাপার নেই। হ্যাঁ, আছে আছে আছে, ভোগ আছে। আচ্ছা, সেরকম হ্যাঁ, আছে? হ্যাঁ, সেটা তাহলে সব রকমই রয়েছে। আচ্ছা, ধরুন খিচুড়ি, চচ্চড়ি, তেল ভাজা, হুম সাদা নাম, শুক্তো, অরড় ডাল, তার পোস্ত, আলুদম, ধোকা, ছানা, ঘি ভাত, চাটনি, পায়েস, হুম। মিষ্টি থাকে, তার সাথে মালপোয়া থাকে। মানে সেগুলো উৎসবের দিনই মোটামুটি হয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, এমনি যদি কেউ এসে যদি বলে যে আমি এখানে রাধাবল্লভের কোনো ভোগ প্রসাদ পাবো, সেরকম কিছু দৈনিক হিসাবে নেই? আছে, হবে। হ্যাঁ। আর সকাল করে এসে কি আগের দিন বললে পাওয়া যাবে। আচ্ছা, হুট করতে বেলায় না না, বললে সেটা তো পাওয়া হবে। যাবে না। মানে আগে থেকে যদি আমরা যোগাযোগ করি হ্যাঁ, পাওয়া তাহলে যাবে, সেই জায়গাটা পাওয়া যাবে। আপনার হয়তো পাড়া দেওয়ার ইচ্ছে হলে একটু দাদা শুনুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আপনার পাড়া দেওয়ার ইচ্ছে হলে মা প্রশ্বাস হয়ে যাবে, হুম হুম, পাড়া দেওয়ার ইচ্ছে হলে আপনি দিতে পারেন। আচ্ছা অন্য মন্দিরে যেরকম কুকুরের সিস্টেম আছে, সেটা কিন্তু এখানে নেই। এখানে পালাদের সঙ্গে যোগাযোগ বা কুকুরদের সঙ্গে যোগাযোগ করতে হবে, ওনারা ভোটটা আপনার ব্যবস্থা করবে। প্রথমে গোল পাতা ছিল, তারপরে নবাবরা ওই মন্দিরটা করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ওখানে ওখানে কোন কোন সময় পুজো হয়? ওখানে যায়, বছরে একবার যায়, হুম, গোবিন্দ দ্বাদশী দিন। আচ্ছা চৈত্র মাসে গোবিন্দ, ফাল্গুন মাসে হয়, ফাল্গুন মাসের নামে তিথি হিসেবে চৈত্র মাসে গড়িয়ে যায়। গোবিন্দ দ্বাদশীতে নারায়ণ অনন্তদেব যায়, অনন্তদেব একটু নিজে নারায়ণ যায়। নারায়ণটা যায়। রাধা বলেন যায় না কেন, মৃত্যুটা বলবো আপনাকে। আগে প্রথম শুনেছি রাধাবল্লভ আমাদের সামনে আগুনে হয়েছিল। হুম সামনে আমাদের গঙ্গার পাড়েতে কি শ্মশান ঘাট আছে, হুম, তার আমাদের ঠাকুরগুলো অল্প শুনি যে উনি নাকি বলেছেন এখানে মরার বন্ধ হয়েছে, মানে থাকতে পারছে না, যার জন্য ওটা বহু পুরোনো, মানে এখনো কায়েমি করে ভালোই আছে মন্দিরের আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আসবার পরে এখানে উনি এসেছিলেন। এখানে এনার সব উৎসব, রাস, দোল, ঝুলন 12 মাসেই হয়। আর রবি সোমবার করে ওগুলো ভক্তেরা এসে পালা, যে যেন আচ্ছা। পালা টালা দেয় এরা। সেই সময় ওই কুকুরের ব্যবস্থাটা থাকে। পালা গায়ে বলতে ভান্ডার। ভান্ডার। ঠান্ডাদের এটা হয়। মানে এটা তার মানে এটা বংশ পরম্পরা হয়ে হ্যাঁ, আসছে। এখানে 71 কি তারও বেশি হতে পারে এখন, মানে এরা সেবাইত আছে। আচ্ছা। ইনি একজন মানে আজকে সেবাই, কালকে আমি নয়, এরকম ঘুরে বলছি। আচ্ছা, আচ্ছা। এরকম হয়, যাদেরকে পারে একটা নৃত্য হোক, এটাকে নৃত্য ভোগ হবে। আচ্ছা, আর ওই যেটা উনি বললেন ওরামই ভোগ। রাধাবল্লভজির মন্দিরের পাশেই রয়েছে কৃষ্ণ বলরাম ও সুভদ্রার মূর্তি। আমরা এই তিনজনকেই প্রণাম জানিয়ে চললাম পরবর্তী দিকে। আমরা নিকটবর্তী একটি বাড়িতে পৌঁছলাম যেখানে রয়েছে মা সতী। একটুখানি তথ্য আমাকে একটু দিতে হবে। প্রথম এই বাড়িটা কাদের বাড়ি, কার সঙ্গে যুক্ত? হ্যাঁ, মানে সমুচরণ চ্যাটার্জির বাড়ি। হুম। আমার দাদা শ্বশুর হন, হ্যাঁ, উনি মারা গেছেন। তারপরে ওনার 2 নাতি, হুম, বড় নাতির বউ আমি সুদীপ ব্যানার্জি, আচ্ছা আর ছোট নাতি সিদীপ ব্যানার্জি। উনি চাকরি করেন, বিয়ে থা করেননি। উনি আশ্রমে একটুখানি অনুকূল ঠাকুরের আশ্রমে পুজো করে ওইখানে। আর
আর এটা আমার দিদি শাশুড়ি ঘটে ঘটে ঠাকুরটা পেয়েছিলেন, ঘটে আগে স্বপ্ন থেকে প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে আবার কিছুদিন বাদে স্বপ্ন দেখে আমাকে মা প্রতিষ্ঠা কর। আর এই 80 বছরে হলো এটা, এটা সতীমা দোল হয়, এখানেও দোলে উৎসব হয়। আচ্ছা আচ্ছা। রাধাবল্লভজিউ মন্দির ছেড়ে আমরা এগিয়ে চললাম, সামনেই পেলাম রাসমঞ্চ। এই যে দেখছেন রাধাবল্লভজিউর মন্দিরের রাসমঞ্চ, রাজযাত্রার সময় এখানেই বসেন ঠাকুর, আর চারিদিকে ভক্তদের ঢল নেমে আসে। এই খোলা মঞ্চ থেকে ছড়িয়ে পড়ে ভক্তি, কীর্তন আর উৎসবের আবহ। আমরা পৌঁছলাম গঙ্গার ঘাটে। রাধাবল্লভজিউ মন্দিরের ঠিক পাশেই গঙ্গার ঘাট। একসময় এই নদীপথেই আসতেন ভক্তরা, এখানে স্নান সেরে রাধাবল্লভজিকে দেখতে যেতেন, তাদের প্রার্থনা জানাতে। ওপারটাই হচ্ছে ব্যারাকপুর, যেখানে অন্নপূর্ণা মন্দির। আপনাদের নিয়ে যাব একদিন। আজ এখানেই আমরা সমাপ্ত করছি। যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনীতে। এই গঙ্গার স্নিগ্ধ বাতাস কিছুটা সঙ্গে নিয়ে কাছাকাছি আরেকটি মন্দির দর্শন করলাম। আমাকে মনে রাখবেন, আমাকে সঙ্গে রাখবেন। আমি আপনাদের আবার নতুন নতুন জায়গার ভিডিওতে আপনাদের মানস দর্শন করাবো। ভালো থাকবেন।